না, আমি এখানে সেই ভয়াবহ 2020-র কথা বলছি না। আমরা সবাই জানি কি দুর্বিষহ একটা সময় আমরা পার করে এসেছি। সামান্য সর্দি, হাঁচি, কাশি যে একটা এত বড় মহামারীর রূপ নিয়ে আমাদের প্রত্যেককে ঘরবন্দি করে ছাড়বে আর আমাদের জীবনটাকে পুরো অন্য খাতে বইয়ে দেবে, সত্যি করে বলুন তো 2018-র শেষে কিংবা 2019-এর শুরুতেও কি আমরা কেউ সেভাবে ভাবতে পেরেছিলাম? যাই হোক, আজ কিন্তু একটা এমন মহামারীর কথা বলবো যা শুনলে আপনারা হয়তো নিজেদের কানকেও বিশ্বাস করতে পারবেন না। আর আপনাদেরই বা দোষ কি? এই ঘটনার পরে 300 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও অবধি বিজ্ঞানীরাও যে জোর গলায় এর সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেননি। তাহলে চলুন আজ বরং সেই ঘটনাটার কথাই জেনে নিই। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড, এক অন্যরকম মহামারী। এখন থেকে 300 বছরেরও বেশি আগে এই ঘটনাটা ঘটেছিল। তৎকালীন রোমান সাম্রাজ্যের একটা সমৃদ্ধ শহর স্ট্রাসবুর্গ, রাইন নদের তীরে অবস্থিত স্ট্রাসবুর্গ ছিল একটা প্রাণবন্ত শহর, আর সেই সময়ের একটা অন্যতম ব্যস্ত শহর। এখানে কেউ ব্যস্ত ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ বা তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে, কেউ বা কৃষিকাজে। আর এটাই ছিল স্ট্রাসবুর্গের নিত্যদিনের নিয়ম। কিন্তু একটা অদ্ভুত ঘটনার ফলে এই নিয়মের ছেদ শুধু পড়ল না, বরং তা অমীমাংসিত রহস্য হিসেবে ইতিহাসের পাতায় চিরকালের জন্য লেখা হয়ে থাকল। সময়টা ছিল 1518 সালের জুলাই মাসের কোনো একটা দিন। যথেষ্ট গরম ছিল সেই দিনটায়। শহরের একটা সরু গলিতে হঠাৎ একজন মহিলাকে নাচতে দেখা যায়। তার নাম ছিল ফ্রাউ ট্রফিয়া। অথচ তখন কোনো উৎসব ছিল না, এমনকি তার নাচের মধ্যেও কিন্তু কোনো আনন্দের বহিঃপ্রকাশ ছিল না। মানে অনেক সময় এমন হয় না যে আমরা কোনো কিছু নিয়ে হঠাৎ আনন্দ পেয়ে গেলে লাফালাফি করি, নাচানাচি করতে শুরু করে দিই। এই ব্যাপারটা কিন্তু সেরকমও কিছু ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন হঠাৎ করে উন্মাদ হয়ে গেছেন। এই নাচ মনে হচ্ছিল যেন কোনো উন্মাদনার নাচ, যেন কোনো অদ্ভুত ট্রান্স কিংবা কোনো পাওয়ারফুল অদৃশ্য শক্তি যা ফ্রাউ ট্রফিয়াকে তার নিজের অঙ্গুলি হেলনে নাচতে বাধ্য করছে। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে ঠিক আছে, হতেই পারে যে ফ্রাউ ট্রফিয়ার হয়তো কোনো মানসিক রোগ ছিল, তাই ওরকম হঠাৎ করে নাচানাচি শুরু করে দিয়েছিল। 300 বছর আগের ব্যাপার, হয়তো তখন মানসিক চিকিৎসা ব্যবস্থাও এতটা উন্নত ছিল না। তাই হতেই পারে যে ফ্রাউ ট্রফিয়া হয়তো কোনো মানসিক সমস্যার ফলে খানিকক্ষণ নাচ করেছেন, তাতে কি এমন হয়েছে? কিন্তু বিষয়টা এতটাও সিম্পল ছিল না, কারণ ফ্রাউ ট্রফিয়া যে নাচ শুরু করেছিলেন তা তিনি ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন নেচে চলেছিলেন। তার পা ফেটে কেটে রক্ত ঝরছিল, তবুও তিনি থামেননি। শহরের মানুষ প্রথমে পুরো ব্যাপারটাতে বেশ মজাই পাচ্ছিল, কিন্তু তার মজা হয়ে খুব বেশি দিন থাকলো না। কেন? এবার সেটাই বলছি। ফ্রাউ ট্রফিয়ার নাচ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে শহরের রাস্তাঘাটে আনাচে কানাচে চারিদিকে এই নাচ ছড়িয়ে পড়ল। পুরুষ, মহিলা, বাচ্চা, বয়স্ক নির্বিশেষে এই অদ্ভুত নাচের মায়া জড়িয়ে গেল। প্রথমে কয়েকজন, তারপর কয়েক ডজন, তারপরে শত শত মানুষ এই নাচ শুরু করল। এটা ইতিহাসের অন্যতম বিরল এবং রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা, 1518 সালের নৃত্য মহামারী। এই নাচ কিন্তু কোনো স্বাভাবিক সুন্দর নাচ ছিল না, বরং তা ছিল আনকন্ট্রোলেবল, উন্মত্ত এবং প্রায় প্রতি ক্ষেত্রেই অত্যন্ত যন্ত্রণাদায়ক। নাচতে নাচতে পড়ে গিয়ে হাত পা কেটে ছড়ে যেত, অজ্ঞান হয়ে যেত, এমনকি হৃদরোগে মারা পর্যন্ত যেত। তবুও তা দেখেও আশেপাশে অন্য যারা নাচছে তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করত না, বরং নাচতেই থাকত। ফ্রাউ ট্রফিয়ারের নাচ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রায় 34 জন মানুষ এইরকম উন্মাদের মতন নাচতে শুরু করে দিয়েছিল। অগাস্ট মাসের মধ্যে এই সংখ্যা বেড়ে হয়ে যায় 400 জনের মতন। সেই সময়ের একটা রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে 15 জনের থেকেও বেশি মানুষ এই নাচের ফলে মারা যাচ্ছিল। ভাবুন আপনি একবার পরিস্থিতিটা, শহর জুড়ে সব বয়সী মানুষ, ইয়াং, মিডল এজড, এল্ডারলি, এমনকি ছোট ছোট বাচ্চারাও সব উন্মাদের মতন নাচছে। আর শুধু তাই নয়, তারা থামছেও না, খালি নেচেই যাচ্ছে। পরিস্থিতি তখন বেশ ঘোরালো। আর সব কিছু দেখে শুনে স্ট্রাসবুর্গ কর্তৃপক্ষ তো তখন মাথায় হাত। আবার কি হলো রে বাবা? তারা প্রথমে বিষয়টাকে এতটা গুরুত্ব দেননি। ভেবেছিলেন হয়তো কোনো ধর্মীয় আচার, অনুষ্ঠান, বিশ্বাস,
কিংবা নিদানপক্ষে কোনো কুসংস্কারের ফল, থেমে যাবে কিছু পরেই। কিন্তু তা যখন হলো না, ঘণ্টা ছাড়িয়ে তা দিনে, দিন ছাড়িয়ে তা সপ্তাহে, সপ্তাহ ছাড়িয়ে তা মাসে পরিণত হলো এবং তা মহামারীর মতন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন কিন্তু স্ট্রাসবুর্গ শহরের কর্তৃপক্ষ এবং প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই প্রসঙ্গে কিন্তু আপনাদের একটা বিষয় জানা দরকার, আর তা হলো সেই সময় ইউরোপে ধর্মীয় বিশ্বাস কিন্তু বেশ অনেক বড় একটা ব্যাপার ছিল, অনেক গভীর। আর তাই অনেক অনেক মানুষ যখন কারণহীনভাবে উন্মাদের মতো নাচতে শুরু করলো, তখন তার কারণ খুঁজতে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় নেতারা তাদের পরিচিত জগতের দিকে তাকালেন, অর্থাৎ ধর্মের দিকে, ধর্মীয় বিশ্বাসের দিকে। মধ্যযুগে ইউরোপে সাধারণত যে কোনো অস্বাভাবিক ঘটনা, তা সে কোনো অজানা রোগই হোক কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগ, যাকে চিরপরিচিত কোনো ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, কিংবা কারুর কোনো অদ্ভুত আচরণ, এই সব কিছুকেই ঈশ্বরের ইচ্ছা, শয়তানের কাজ কিংবা সাধু সন্ধের অভিশাপ বলে দাগিয়ে দেওয়া হতো। আর তাই এই ক্ষেত্রেও অনেকেই মনে করল যে এ হয়তো সেন্ট ভিটাসের অভিশাপ। সেন্ট ভিটাস ছিলেন 3য় শতকের একজন তরুণ খ্রিস্টান। তিনি রোমান সম্রাট ডায়োক্লিশিয়ানের রাজত্বকালে খ্রিস্টান বিশ্বাস রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য লড়াই করে মৃত্যুবরণ করেছিলেন। শোনা যায় সেন্ট ভিটাসের বেশ কিছু অলৌকিক ক্ষমতা ছিল। তার কাছে মৃগী, কোরিয়া বা অন্যান্য স্নায়ুবিক রোগে ভুগছে এরকম কোনো মানুষকে নিয়ে এলে তিনি নাকি তাকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারতেন। বিশেষ করে যে সমস্ত রোগের ক্ষেত্রে শরীরে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক কাঁপুনি, ঝাঁকানি, নড়াচড়া, এমনকি কখনো কখনো নাচের মতন আচরণ হতে দেখা যেত, সেই সমস্ত কিছুই নাকি সেন্ট ভিটাস এক লহমায় ঠিক করে দিতে পারতেন। সেই সময় তথাকথিত চিকিৎসায় এই সব রোগের কোনো চিকিৎসা ছিল না। মানুষ এই ধরনের রোগ হলে মনে করত এ কোনো অলৌকিক ঘটনা কিংবা কোনো অভিশাপের ফল। তাই যখন সেন্ট ভিটাস এইসব রোগকে সারিয়ে দিতে শুরু করেছিলেন, খুব স্বাভাবিকভাবেই তার ওপরে মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আরও বেড়ে গেছিল। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান খ্রিস্টান। নিজের ধর্মের জন্য আত্মবলিদান তাকে সবার কাছে আরও মহিমান্বিত করে তুলেছিল। সেই যুগে রোগ সারাবার যে অলৌকিক ক্ষমতা সেন্ট ভিটাসের নামের সঙ্গে জড়িয়ে গেছিল, তার কথা হয়তো আজও কোনো বিশ্বাসী শ্রদ্ধার সঙ্গেই বলবেন। কিন্তু সেন্ট ভিটাসের মৃত্যুর পরে তার এই ক্ষমতাই একটা অদ্ভুত বিশ্বাসের জন্ম দিয়েছিল। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে সেন্ট ভিটাসের কাছে প্রার্থনা করলে রোগ থেকে যেমন মুক্তি পাওয়া যায়, ঠিক সেভাবেই তিনি যদি কোনো কারণে ক্রোধান্বিত হন কিংবা রেগে যান, তাহলে যে রোগ তিনি সারিয়ে তুলতেন তার অলৌকিক ক্ষমতার বলে, সেই রোগের উপসর্গ সুস্থ মানুষের শরীরে দেখা দেবে। আর তাই সেই মধ্যযুগে মৃগী বা স্নায়ুবিক রোগ, যাতে শরীর কাঁপতে থাকে, সেই সব রোগগুলোকে সেন্ট ভিটাস ডান্স বলা হতো। তাই যখন এই নাচের মহামারী শুরু হলো, তখন স্বাভাবিকভাবেই কিছু মানুষজন এই বিষয়টাকে সেন্ট ভিটাসের অভিশাপ বলেই মনে করল। তবে শহর কর্তৃপক্ষ যখন বুঝলেন যে বিষয়টা এবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তারা এই মহামারী বন্ধ করার জন্য বেশ কিছু উদ্যোগ নিলেন। প্রথমে তারা যেহেতু মনে করেছিলেন এটা কোনো ধর্মীয় উন্মাদনার ফল, তাই তারা প্রথমে যারা নাচ করছিলেন তাদেরকে ধরে বেঁধে নিয়ে গেলেন গির্জায়, যাতে সেখানে প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ফলে এই অদ্ভুত দশা শেষ হয়। কিন্তু কোনোই লাভ হলো না। এরপরে কর্তৃপক্ষ ভাবলেন হয়তোবা এদের জন্য ঠিকঠাক রিদমে মিউজিক এবং গানের বন্দোবস্ত করলে এরা শান্ত হবে। তারা ভেবেছিলেন যে এরা যেভাবে উন্মত্ত হয়ে নাচছে, গান এবং মিউজিক হলে তার রিদমের তালে তালে তখন তারা তাহলে নাচবে এবং গান আর মিউজিক তারপরে ধীরে ধীরে থামানো হবে, আর এরাও তখন এদের নাচ থামিয়ে দেবে। কিন্তু গান বাজনার আসর বসিয়েও এদের ওই উন্মাদন নৃত্য তো কোনোভাবেই বন্ধ করা গেল না, উল্টে আরও বেড়ে গেল। এদিকে এত এত লোক নাচতে নাচতে অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, তবুও নাচ থামাচ্ছে না। এ তো মহাবিপদ। শেষ অবধি কর্তৃপক্ষ প্রশাসনের সাহায্যে জোর করে রীতিমতন বল প্রয়োগ করে যারা যারা এভাবে নেচে চলছিল তাদেরকে ধরে বেঁধে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিলেন। এর কয়েক সপ্তাহ পরে ধীরে ধীরে এই মহামারী কমে গেল এবং আলটিমেটলি পুরো বন্ধ হলো। এই ঘটনার পরে 300 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আজও এই ঘটনার সঠিক কারণ যে কী হতে পারে তা কিন্তু কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি। ইতিহাসবিদ থেকে শুরু করে মনোবিদ কিংবা সমাজবিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে নিজের নিজের মতন করে ঘটনার কারণ ব্যাখ্যা করতে চেয়েছেন, কিন্তু কেউ জোর গলায় বলতে পারেনি যে হ্যাঁ এটাই কারণ। যাই হোক, চলুন এরকম কটা থিওরির কথা জেনে নিই।
যেমন ধরুন, মনস্তত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা, তারা দাবি করেন যে এটা আর কিছুই নয়, এটা ছিল গণহিস্টেরিয়া। 1518 সালে স্ট্রাসবার্গে দারিদ্র্য, দুর্ভিক্ষ এবং রোগের প্রকোপ ছিল, আর পরিবেশে সেই চাপের ফলে মানুষের মনে সামগ্রিকভাবে এতটা উত্তেজনা তৈরি হয়েছিল যে তারা তা সামলাতে পারেননি। এভাবে আনকন্ট্রোলেবল নাচের মাধ্যমে তাই তার প্রকাশ ঘটেছে। তবে এই থিওরি যে সবার খুব একটা মনে ধরেছে তাও কিন্তু নয়। তবে আপনি শুনলে অবাক হবেন, এই ধরনের ঘটনা এর আগেও হয়েছে, এমনকি স্ট্রাসবার্গে। এর ঠিক 100 বছর আগে, অর্থাৎ 1418 সালে, এমনকি রাইন নদের তীরে আখেন শহরেও 1374 সালে, অর্থাৎ রাইন নদের তীরের দুটো সমৃদ্ধ শহরে 150 বছরের মধ্যে 3 বার এই একই ঘটনা ঘটে। তবে বাকি দুবারের সময় এই নাচের দমক এতটা ইন্টেন্স হয়নি বলে সেই ঘটনাগুলো নিয়ে সেভাবে আলোচনা হয় না। কিন্তু 1518 সালের ঘটনাটা এতটাই ইন্টেন্স যে সেটাই ইতিহাসের পাতায় প্রমিনেন্স পেয়েছে। আরেকটা কারণ হিসেবে বলা হয় এরগট বিষক্রিয়া। এরগট এক ধরনের ছত্রাক বা মাশরুম, যা রাইয়ের মতো শস্যে জন্মায়, আর এতে এলএসডির মতন হ্যালুসিনোজেনিক কন্টেন্ট থাকে। এটা খেলে অনেক সময় মানুষকে আনকন্ট্রোলেবল বিহেভিয়ার করতে দেখা যায়। কিন্তু এরগট পয়জনিংয়ের লক্ষণ শুধুমাত্র হ্যালুসিনেশন নয়। এরগট বিষক্রিয়া হলে খুবই বমি হয় এবং স্কিনের মধ্যে বীভৎস ঘায়ের লক্ষণ দেখা যায়, কিন্তু এক্ষেত্রে এরকম কিছুই দেখা যায়নি। অন্য একটি কনস্পিরেসি থিওরিতে বলা হয় যে কোনো গোপন পরীক্ষার ফলেই এই ধরনের জিনিস হয়েছিল। কেউ বলেছিলেন যে এটা হয়তো ওই শহরের ক্ষতি করার জন্য বাইরের কোনো গোপন সংগঠন এরকম কোনো পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে যার এত ভয়ানক ফল হয়েছিল। অনেকে মনে করতে শুরু করেছিল কোনো আউটসাইডার কোনো ম্যাজিক বা বিষের মাধ্যমে এই নাচ মহামারীর সৃষ্টি করেছিল। কেউ কেউ আবার দাবি করেছিলেন এটা নিশ্চয়ই সাধারণ মানুষের উপরে নেতাদের, বিশেষ করে ধর্মীয় নেতাদের কতটা নিয়ন্ত্রণ আছে তা দেখার জন্যই কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এই থিওরি আরও বেশি করে সামনে আনা হয়েছিল কারণ যেহেতু কর্তৃপক্ষ গান বাজনার ব্যবস্থা করেছিলেন, তারা এই পদক্ষেপকে আসলে শাসকের তরফ থেকে এই অস্বাভাবিক নাচকে আরও প্রশ্রয় দেওয়া এবং তাদের পরীক্ষা চালানোর চেষ্টা হিসেবেই দেখেছিল। তবে সত্যি বলতে এই সব কিছু নিয়ে শুধু একগাদা স্পেকুলেশন এবং থিওরিই আছে। কেউই কনফার্ম করে বলতে পারেন না যে হ্যাঁ এটাই কারণ। অনেক ক্ষেত্রে স্কেপটিকরা এবং মনোবিদরা পুরো ঘটনাকেই সোশ্যাল প্রেশারের ফলে মাস হিস্টেরিয়া বলেই কাটিয়ে দেন। কিন্তু আপনার কি মনে হয়, সত্যিই কি সব কিছুই জাস্ট মাস হিস্টেরিয়া? মনের উপরে চাপের ফলে এত মানুষ নিজের উপরে কন্ট্রোল সম্পূর্ণ হারিয়ে নিজের মৃত্যু অবধি নেচে গেছে? জানাবেন আপনার মূল্যবান মতামত, শোনার অপেক্ষায় থাকবো। আজ তাহলে এই অবধি, এরপরে আবারও দেখা হবে নতুন একটা রহস্য কাহিনী নিয়ে। ভালো থাকবেন।